হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আগের দিন আমরা ইলেকট্রনের ইনভেনশনটা আমরা দেখেছিলাম যে 1897 সালে যে থমসন ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন এবং ইলেকট্রনের চার্জ দেখেছিলাম। ইলেকট্রনের চার্জ দুটো ইউনিটে আমরা দেখেছিলাম, সিজিএস এবং এসআই দুটো সিস্টেমে। সিজিএস সিস্টেমে কি ছিল এবং এসআই সিস্টেমে কি ছিল সেগুলোও আমরা পড়েছি। আচ্ছা, মাস, প্রতিটা ইলেকট্রনের মাস কি ছিল সেটাও আমরা আগের দিন দেখেছি। ঠিক আছে, আজকে তাহলে প্রোটন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আগের দিন আমরা কি দেখলাম, যে একটা এরকম কাঁচের নল নেওয়া হয়েছিল। প্রথমে উইলিয়াম ক্রুকস বলে একজন সায়েন্টিস্ট, তিনি এরকম একটা সিস্টেম নিয়েছিলেন এবং এই পুরো এক্সপেরিমেন্টটা করেছিলেন। তারপর সেই এক্সপেরিমেন্টটা যে থমসন কমপ্লিট করে ইলেকট্রন সম্পর্কে সমস্ত কথা বলেছিলেন। কত সালে? না, 1897 সালে। ঠিক আছে, 1897 সালে এই ঘটনাটা ঘটেছিল। এবার 1897 নয়, 1886 সাল। ঠিক আছে, মানে তখনও ইলেকট্রন সম্পর্কে কমপ্লিট সমস্ত কথা আসেনি। শুধু এইটুকু বোঝা যাচ্ছিল যে সেখানে নেগেটিভ চার্জ পার্টিকেল কিছু তো আছে। এবার ক্যাথোড রেটাই কি নেগেটিভ চার্জ পার্টিকেল কি নয়, এই নিয়ে যখন মোটামুটি গবেষণা চলছে, তখন কিছু কিছু বিজ্ঞানী তার অপোজিট রিয়াকশনটাও করতে শুরু করে দিয়েছেন। মানে কিরকম করছেন, এখানে গোল্ডস্টেইন বলে একজন সায়েন্টিস্ট 1886 সালে, ঠিক আছে, তিনি ওই সেম এক্সপেরিমেন্ট যেটা তখন করা হয়েছিল। প্রথমে কি করা হলো না, ভেতরে হাইড্রোজেন গ্যাস নেওয়া হলো, প্রথমে যে ভেতরে গ্যাসটা আছে সেটাকে নিষ্কাশিত করে বের করে দেওয়া হলো। ঠিক আছে, তারপর একটা ক্লোজ সিস্টেম করা হলো। এবার ভেতরে 0.01 mm অফ এইচজি চাপে হাইড্রোজেন গ্যাসকে নেওয়া হলো। কোন গ্যাস? না, হাইড্রোজেন গ্যাসকে নেওয়া হলো। ঠিক আছে, ওই একই রকম যা তখন করা হয়েছে এখনো সেম। ঠিক আছে, এটা নেওয়া হলো। এবার একদিকে অ্যানোড এবং অন্যদিকে ক্যাথোড নেওয়া হলো। ওখানেও নেওয়া হয়েছিল, এখানেও নেওয়া হলো। ওকে, এরকম একটা সিস্টেম করা হলো। ঠিক আছে, পার্থক্যটা কি থাকছে? পার্থক্যটা থাকছে, দেখো আমি আগের দিনের ছবিটা করেছিলাম, এইদিকে ক্যাথোড দেখিয়েছিলাম, এইদিকে অ্যানোড দেখিয়েছিলাম। দুটোর মধ্যে পার্থক্য কিন্তু কিছুই নেই, দুটোই তড়িৎদ্বার, যে কোনো দিকে আমি নিতে পারি। এখানে এভাবে আঁকার কারণটা হচ্ছে, গোল্ডস্টেইন যেভাবে নিয়েছেন সেটা হচ্ছে যে ক্যাথোডটা নিলেন, সেই ক্যাথোডটা ছিদ্রযুক্ত ক্যাথোড নেওয়া হলো। মানে ক্যাথোডের যে প্লেটটা নেওয়া হচ্ছে সেই প্লেটটাতে হোল আছে। ঠিক আছে, ছোট 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 হোল আছে। এটা নেওয়ার কারণটা কি বলছি। এবার উনি কি করলেন, যে এই যে তড়িৎদ্বারটা নিচ্ছেন, একদিকটা অ্যানোড আর অন্য দিকটা ক্যাথোড। ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ আমরা জানি। ঠিক আছে, তো এখানে কি করা হচ্ছে, যখন ইলেকট্রিসিটি পাস করানো হচ্ছে, তখন আগের দিন কিভাবে ইলেকট্রনটাকে ডিসকভার করা হয়েছিল পুরো কথাটা বলেছি। কি বলেছিলাম, যে এটা পুরোটা নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেল মানে কি? দেখো, আমি আগের দিন বলতে গিয়ে একটা কথা বলেছিলাম, যে যখন কোনো একটা মেটাল প্লেটের ওপর ইলেকট্রিসিটি পাস করানো হবে, তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। যখন এটার উপর হিট দেওয়া হবে, কোনো মেটাল প্লেটকে প্রচন্ড হিট দেওয়া হয়, তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। যখন ইউভি রে, গামা রে এইসব পাস করানো হয়, তখনও সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। তাহলে আমি যখন এখানে আগের দিন কত ভোল্ট দেওয়া হয়েছিল, 1000 ভোল্ট, তাই না? 1000 ভোল্ট ইলেকট্রিসিটি যখন আমি পাস করেছি, তার মানে এত ভোল্টেজের কারেন্ট যদি আমি দিই, যে মেটাল প্লেটটা নিচ্ছি সেখান থেকেও তো ইলেকট্রন নির্গত হবে, যেহেতু এটা নেগেটিভ চার্জ, মানে নেগেটিভ সাইড। আমাদের এদিকটা হচ্ছে কি ক্যাথোড, তাই না? ক্যাথোড নেগেটিভ। তার মানে আমার হচ্ছে কি, এই প্লেটটা যখন নেগেটিভ, মানে এখান থেকে নেগেটিভ চার্জ পার্টিকেল ইলেকট্রন বেরোচ্ছে। তখন তো আমরা তখনও পর্যন্ত ইলেকট্রন ব্যাপারটা জানতাম না। জেনেছি কখন? ওই 1884 থেকে শুরু করে 1897 এর মধ্যে জেনেছি, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইলেকট্রন নিয়ে তখন গবেষণা চলছে, সেই মুহূর্তে 1886 সালের কথা বলছি। তাহলে এখান থেকে এই নেগেটিভ যে ইলেকট্রনটা, সে এখানে যে হাইড্রোজেন গ্যাসটা আছে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে যে নেগেটিভ চার্জ পার্টিকেলটা আছে সেটাকে বিকর্ষিত করবে, তাই না? বা উল্টো কথা আমি বলতে পারি, এই যে আমাদের প্লেটটা আছে, এখান থেকে যে নেগেটিভ চার্জটা বেরোচ্ছে বা ইলেকট্রনটা বেরোচ্ছে, সে এখানে যে হাইড্রোজেন গ্যাসের পরমাণুটা আছে, সেই পরমাণুটাকে আমি গোল করে দেখাচ্ছি। সেই পরমাণুটাকে সে যখনই আঘাত করবে, তার এই নেগেটিভ চার্জ এবং এই পরমাণুটার নেগেটিভ চার্জ দুজন পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। মানে অ্যাটমটার থেকে ইলেকট্রনটাকে বের করে দেবে। কথাটা বোঝা গেছে? উল্টো কথায় আমি সহজভাবে বললে, আগের দিন যেভাবে বলেছিলাম সেটাই বলছি, এটা নেগেটিভ চার্জ
এবং এর চারপাশে যে হাইড্রোজেন গ্যাসটা আছে সেই গ্যাসের যে ইলেকট্রন সেও নেগেটিভ চার্জ, পরস্পরকে বিকর্ষণ করবে। যখনই বিকর্ষণটা করছে তখন ওই অ্যাটমটার থেকে ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে প্রচুর গ্যাস আছে, সেই ইলেকট্রন গুলো যখন বেরোবে তখন ছুটতে কোন দিকে যাবে? ও নিচে নেগেটিভ, তাহলে ছুটে অ্যানোডের দিকে যাবে। এটা হচ্ছে অ্যানোড পজিটিভ চার্জ, এটা হচ্ছে ক্যাথোড নেগেটিভ চার্জ, তাই না? অ্যানোডের দিকে যাবে। তাহলে অ্যানোডের দিকে ছুটে যখনই যাচ্ছে তাহলে তার অপোজিট এই কাঁচের দেয়ালটাতে আমরা কি দেখতে পাচ্ছিলাম? একটা সবুজ রঙের আলো দেখতে পাচ্ছিলাম, সেটাকেই তো ক্যাথোড রে বলা হচ্ছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছিল যে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল আছে। এই নিয়ে অনেক কথা আমরা আগের দিন বলেছি। আজকের বিশেষত্বটা কি, আজকের ক্লাসের বিশেষত্বটা কি? আগের দিনে যে ক্যাথোডটা গেছিলাম সেটা সিম্পল এরকম তড়িৎদ্বার করে দেখিয়ে দিয়েছিলাম। আজকে এখানে এরকম হোল নেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে গোল্ডস্টিন দেখছেন যে যখনই এইদিকে ইলেকট্রনগুলো ছুটে যাচ্ছে, ইলেকট্রনগুলো কার কাছ থেকে বেরোচ্ছে? এখন তো আমরা বুঝে গেছি, ইলেকট্রনগুলো বেরোচ্ছে হাইড্রোজেন অ্যাটমটার থেকে। হাইড্রোজেন অ্যাটমের থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন হাইড্রোজেন থেকে একটা নেগেটিভ চার্জ বেরিয়ে গেল, তার হাইড্রোজেন এখন পজিটিভ হয়ে গেল, নেগেটিভটা বেরিয়ে গেল, তার মানে হাইড্রোজেনটা কিসে কনভার্ট হয়ে গেল? পজিটিভে কনভার্ট হয়ে গেল। উনি দেখতে পাচ্ছেন যে এই তাহলে এই নিচে নেগেটিভ চার্জ, তো এখানে যে সমস্ত পজিটিভ চার্জ পার্টিকেলগুলো তৈরি হচ্ছে তারা নেগেটিভগুলো যদি ক্যাথোডের দিকে অ্যানোডের দিকে ছুটে যায় তাহলে পজিটিভগুলো কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। তাহলে এটা ক্যাথোড, তার মানে এখানে ক্যাথোডের দিকে আসছে এবং এই ছিদ্রটার মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে দিয়ে দিয়ে পাস করে যাচ্ছে। মানে যে ডাইরেকশনে ক্যাথোড রেটা যাচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ক্যাথোড রেটা যাচ্ছে, ঠিক তার উল্টো ডাইরেকশনে তিনি দেখতে পাচ্ছেন যে আরেকটা রশ্মি ছুটে আসছে। এইখানে একটা লাইট পিঙ্ক বা ফেন্ট রেড কালার বা লাইট পিঙ্ক কালারের একটা আলো দেখা যাচ্ছে। কতটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই দিকটা পজিটিভ ডাইরেকশন, তাহলে পজিটিভের দিকে ছুটে যে যাচ্ছে সে হচ্ছে নেগেটিভ, যে ছুটে যাচ্ছে সে হচ্ছে নেগেটিভ। আর নেগেটিভের উল্টো দিকে মানে ক্যাথোডের দিকে ছিদ্রটার মধ্যে দিয়ে পাস করছে একটা রে, এই রেটাকে বলা হচ্ছে, তখন বলা হয়েছিল ক্যানাল রে অর অ্যানোড রে। কথাটা ক্লিয়ার হয়েছে? কি নাম দেওয়া হলো? ক্যানাল রে অর অ্যানোড রে। যেহেতু ছিদ্রটার মধ্যে দিয়ে পাস করছে তাই এটার নাম দেওয়া হলো ক্যানাল রে, আর অ্যানোডের মধ্যে দিয়ে পাস করছে তাই এটাকে বলা হচ্ছে অ্যানোড রে। কত সালের ঘটনা? 1886। তারপর তো এই দুটো এক্সপেরিমেন্ট করে মোটামুটি 1897 সালে যে থমসন বলেই দিলেন যে আসলে এই যে আমাদের রশ্মিটা, ক্যাথোড রশ্মিটা আসছে সেটা আসলে রশ্মি তো বটেই, তার সঙ্গে একটা ছোট ছোট টিনি পার্টিকেল, এগুলোই হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, নামকে দিয়েছিলেন বলেছি আগের দিনের ভিডিওতে। এবং এখানে যা এক্সপেরিমেন্ট করা হয়েছিল এখানে সেম এক্সপেরিমেন্ট করা হচ্ছে। কি করা হচ্ছে না, এখানেও আমরা একটা তড়িৎ ক্ষেত্র রাখছি। তড়িৎ ক্ষেত্রের একদিকটা হচ্ছে গিয়ে পজিটিভ, অন্য দিকটা নেগেটিভ। তাহলে বলো তো এটা কি চার্জের আলো যাচ্ছে? কোন চার্জের আলো যাচ্ছে? অবশ্যই এটা পজিটিভ যাচ্ছে। তাহলে এটা কোন দিকে বাঁকবে? নেগেটিভ সাইডে বাঁকবে। এবার এই আলোটা যখনই আমি তড়িৎ ক্ষেত্র রেখে দিলাম তখন দেখা যাচ্ছে এই আলোটা বেঁকে যাচ্ছে কোন দিকে না, যে দিকটা নেগেটিভ তড়িৎদ্বার সেই দিকে। তড়িৎ ক্ষেত্র না রেখে যদি আমি চুম্বক ক্ষেত্র রাখি ওই একই ঘটনা। চুম্বক ক্ষেত্র তো পজিটিভ আর নেগেটিভের মানে একটা দিক পজিটিভ হয় একটা দিক নেগেটিভ হয়, সেই নেগেটিভ ডাইরেকশনে বেঁকে যায়। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে প্রোটনকে খুঁজে পাওয়া গেল, মানে তখনও এটার নাম দেওয়া হলো অ্যানোড রে। তারপর যখন 1897 সালে কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ এদিক একটা ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ পার্টিকেল আছে, তার মানে পরমাণু অ্যাজ এ হোল, পরমাণুটা হচ্ছে নিউট্রাল। তাহলে নিউট্রাল যখন ইলেকট্রনের কথা হচ্ছিল তখন নিশ্চয়ই তাকে প্রশমিত করার জন্য একটা পজিটিভ চার্জ থাকবে, এটা ভেবেই এই এক্সপেরিমেন্টটা করা হলো। ঠিক আছে, বোঝা গেছে? তারপর 1886 পরে মোটামুটি 1907 সালে যে থমসন এই রশ্মিটার নাম দিয়েছিলেন ক্যানাল রে। এবং তারপরে রাদারফোর্ড 1911 সালে রাদারফোর্ড এই ঘটনাটা মানে এই পুরো এক্সপেরিমেন্টটা আবার ভালো করে দেখেছিলেন এবং 1920 সালে এই রশ্মিটার নাম দিয়েছিলেন প্রোটন।
কিভাবে প্রোটন দিলেন না, দেখলেন যে এইভাবে যে বেঁকে যাচ্ছে, কোনো রশ্মি হলে এইভাবে কিন্তু বাঁকতো না। তাহলে নিশ্চয়ই ওরা চার্জ পার্টিকেল, ঠিক যেভাবে ইলেকট্রনের এক্সপ্লেনেশন দেওয়া হলো, নিশ্চয়ই ওরা ছোট 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 চার্জ পার্টিকেল। কি চার্জ? নেগেটিভের দিকে যখন ছুটে আসছে নিশ্চয়ই তাহলে ওরা পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ পার্টিকেল। এবং দেখা যাচ্ছে যে এদের মাসটা, যে ভরটা হচ্ছে, সেই ভরটা প্রত্যেকটা ইলেকট্রনের চাইতে অনেক বেশি। কিভাবে বোঝা গেল না, এদের এই যে এইদিকে মুভ করার টেন্ডেন্সিটা দেখে এটা বোঝা গেল যে এদের মাসটার পরিমাণটা অনেক বেশি, এদের ভরটা মানে ভরবেগ, এদের ভালো ভরবেগ আছে, এদের ভরবেগের তুলনায় এদের ভরবেগটা অনেক বেশি। তার মানে প্রোটনটা ইলেকট্রনের চাইতে অনেক বেশি ভারী। ঠিক আছে, তাহলে 1920 সালে রাদারফোর্ড এই যে ক্যানাল রে অর অ্যানোড রে, এটারই নাম রেখেছিলেন প্রোটন। তোমরা যখন হায়ার স্টাডিজ করবে তখন দেখবে যে প্রোটনের আবিষ্কর্তা হিসেবে গোল্ডস্টেইনকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু এখন মোটামুটি তোমরা তোমাদের বইতে বা এখন জেনারেলি বলা হয় যে প্রোটনের আবিষ্কর্তা হিসাবে আমরা রাদারফোর্ডের নামটাকে উল্লেখ করি, কিন্তু যখন হায়ার স্টাডিজ করবে তখন দেখবে যে গোল্ডস্টেইনকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে, তো এখান থেকে দেখা যায় তাহলে আমরা এই যে ক্যানাল রে অর অ্যানোড অর প্রোটন যেটা পাচ্ছি, সেটাকে কিভাবে এটা সম্পর্কে কিভাবে অ্যানালিসিসটা করা হলো। দেখা গেল যে এখানে দুটোকে আমি ট্যালি করে বলছি। ঠিক আছে, আগের দিন আমরা বলেছিলাম যে এখানে E/m এই যে রেশিওটা, এই রেশিওটা কে গণনা করেছিলেন? জে থমসন, তাই না? তো তিনি E/m এর যে গণনাটা করেছিলেন, যেটা পেয়েছিলেন, যে ভ্যালুটা পেয়েছিলেন, সেই ভ্যালুটা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ফিক্সড ছিল, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রোটন মানে যে পজিটিভ রেটা পাওয়া যাচ্ছে, তার ভ্যালু, তার E/m রেশিওটা কিন্তু যে গ্যাসটা নিচ্ছি, ভেতরে যে গ্যাসটা নিচ্ছি, সেটা যখন চেঞ্জ করে দিচ্ছি তখন E/m এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হাইড্রোজেনের জন্য আলাদা, যদি হাইড্রোজেনের বদলে প্রোটিয়ামের বদলে ডয়টেরিয়াম নেওয়া হয় সেখানে আলাদা, অক্সিজেন গ্যাস নেওয়া হয় সেখানে আরও আলাদা। মানে যেমন যেমন গ্যাস চেঞ্জ করা হচ্ছে E/m রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছিল না, এখানে গ্যাস যা খুশি নেওয়া হোক E/m ফিক্সড, এখানে ক্যাথোড প্লেটটা যা খুশি নেওয়া হোক ফিক্সড, সমস্ত মানে যেখান থেকেই ইলেকট্রন পাই না কেন তার E/m রেশিওটা ছিল ফিক্সড। ভ্যালুটা কত? আগের দিন বলেছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলবো? এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভ্যালুটা সবচেয়ে বেশি থাকছে যদি আমি এখানে হাইড্রোজেন নিচ্ছি, তাহলে এই ভ্যালুটা সবচেয়ে বেশি থাকছে, নচেত এই ভ্যালুটা চেঞ্জ হয়ে মানে ক্রমশ কমছে, ভ্যালুটা ক্রমশ কমছে। অন্য অন্য গ্যাস নিলে ক্রমশ ভ্যালুটা কমছে। এটা কেন হচ্ছে বলো তো? এটা তোমরা সবাই জানো, এটা কেন হচ্ছে? E/m ভ্যালুটা কেন চেঞ্জ হচ্ছে? এখন তোমরা সবাই বলতে পারবে, একটু ভেবে বলো তো যে এটা কেন হচ্ছে। যাই হোক, তাহলে দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি বলবো যে এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আমরা ইলেকট্রন পেলাম যেটা নেগেটিভলি চার্জ, যেটাকে যখন আমি এখানে তড়িৎ ক্ষেত্র রাখছিলাম তখন এইটা নেগেটিভ ডাইরেকশনের যে তড়িৎ ক্ষেত্রটা তার দিকে বাঁকছিল। এটা যদি নেগেটিভ নেওয়া হয়, সরি পজিটিভ নেওয়া হয়, পজিটিভের দিকে বাঁকছিল, আর এ নিজে পজিটিভ চার্জ, তো তাহলে এ নেগেটিভ ডাইরেকশনে বাঁকছিল, তাই না? এটা পজিটিভ, এটা নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এবার হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে এখানে যদি আমি হাইড্রোজেন গ্যাস নিচ্ছি, তাহলে হাইড্রোজেন গ্যাসের যে অ্যাটমগুলো, প্রথমে অ্যাটম তৈরি হচ্ছে, অ্যাটম থেকে এক একটা ইলেকট্রন ছিটকে বেরিয়ে যাচ্ছে এবং হাইড্রোজেন গ্যাসটা H+ আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা তো আমরা এখন বুঝতে পারছি। তো এই যে প্রোটনটা তৈরি হলো, এই প্রোটনটার ভর কত হচ্ছে? ভর গণনা করে দেখা গেল যে এই প্রোটনটার ভর হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। 1.66 × 10⁻24 গ্রাম। আচ্ছা, এই ভ্যালুটা কি চেনা চেনা লাগছে? একটু অবশ্যই লাগছে। এই ভ্যালুটা নেওয়া হয়েছিল, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করেছি, এই ভ্যালুটা ক্যালকুলেশন করে আমরা 1 AMU পেয়েছিলাম, মনে পড়ছে? 1 AMU = এই ভ্যালুটা, তাই না? তাহলে দেখা যায় যে এই ভ্যালুটার সঙ্গে সমান হচ্ছে। আর এই ভ্যালুটা আমরা আরো একজনের পেয়েছিলাম, কার না একটা মাত্র হাইড্রোজেন অ্যাটমের ভর, একটা মাত্র হাইড্রোজেন অ্যাটমের ভর ছিল 1.66 × 10⁻24 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনের ভরটা কত ছিল? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম, আর এটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। কার ক্ষেত্রে? না যখন এখানে এক্সপেরিমেন্টটা করার সময় হাইড্রোজেন প্রোটিয়াম গ্যাসটাকে নেওয়া হচ্ছিল তখন।
তাহলে প্রোটিয়াম গ্যাসটাকে নেওয়া হলে এই ভ্যালুটা মাসটা হচ্ছে কি এইটা। এবার এবার যখনই আমি প্রোটিয়াম ছাড়া অন্য কোনো গ্যাস নিয়ে নিচ্ছি তখনই দেখা যাচ্ছে মাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাসটা আরো বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাস যখনই বেশি হচ্ছে দেখো তো ই বাই এম, ই ডিভাইডেড বাই এম, তাহলে মাস যখনই বাড়ছে কোনো কিছুকে বেশি সংখ্যা দিয়ে যখন ভাগ করি তখন ভাগফল কি হয়, কম না বেশি? কোনো একটা সংখ্যাকে যদি বেশি সংখ্যা দিয়ে ক্রমশ বেশি সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন ভাগফলটা কমতে থাকে। তাহলে হাইড্রোজেনের মাসটা দেখা যায় সবচেয়ে কম, হাইড্রোজেনের মাসটা সবচেয়ে কম, তাই ই বাই এম এর রেশিওটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। বললাম না যে ই বাই এম রেশিও প্রোটিয়ামের জন্য সবচেয়ে বেশি হয়। প্রোটিয়াম ছাড়া যখনই অন্য কোনো গ্যাসকে নেবো বা অন্য কোনো এলিমেন্টকে নেবো তখনই ই বাই এম রেশিওটা আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে। কেন কমতে থাকবে না, তাদের মাসটা বাড়তে থাকবে, তাই ই বাই এম এর যে ভাগফলটা সেটা কমতে থাকবে, তাই না? আচ্ছা, এবার আমি কি বলছি যে তাহলে দেখা যাচ্ছে যে এক একটা ইলেকট্রনের ভর হচ্ছে কি এত, এবং প্রোটনের ভর মানে এই যে অ্যানোড রে তার যে এক একটা কণা যখন হাইড্রোজেন গ্যাস নিচ্ছি তখন তার প্রত্যেকটা কণার ভর হচ্ছে 1.66 × 10⁻²৪। বলো তো কে বেশি ভারী, এই দিকের ইলেকট্রন না এই দিকের প্রোটন, কে বেশি ভারী? আচ্ছা, সামনের সংখ্যাটা দেখে মনে হচ্ছে যেন 9.11, এটাই তো বেশি, কিন্তু পরের সংখ্যাটা দেখো এটা হচ্ছে 10⁻28, 10⁻28 নয় 10⁻28, আর এটা কত হচ্ছে 10⁻24। কে বড়? অবশ্যই 10⁻24। কত গুণ বড়? প্রায় 1000 গুণ বড়। কেন 1000 বলছি, অ্যাকচুয়ালি 10,000 হতো, তাই না? একের পিঠে 4টা শূন্য, কিন্তু এটা 1.66 আর এটা 9.11, অলমোস্ট ইজ ইকুয়াল টু 10 বলে দিতে পারি এটাকে। আর এটাকে যদি আমি প্রায় 1 ধরি তাহলে হচ্ছে প্রায় এত। দেখা যায় 10 নয়, মানে 1000 নয়, এটা দেখা যায়, এটা ভাগফলটা করে দেখো তো, ইলেকট্রনের ভর মাস অফ ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ প্রোটন করে দেখো তো কত আসছে, 1.66, মাস অফ ইলেকট্রন 9.11, 9.11 into 10⁻28 গ্রাম ডিভাইডেড বাই মাস অফ প্রোটন কত, 1.66 into 10⁻24 গ্রাম। এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে তোমরা দেখতে পাবে 1837 এটা হচ্ছে। মানে এক একটা প্রোটন এক একটা ইলেকট্রনের চাইতে 1837 গুণ বেশি ভারী। এটা মুচ্ছি। মাস অফ প্রোটন ইজ ইকুয়াল টু 1837 or 36 মাস অফ ইলেকট্রন। এক একটা প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ হয়ে আছে, 1837 গুণ। 1837 গুণ, প্রায় 2000 গুণ। বোঝা গেছে? এবার দেখা যায় যে এখানে যে আমাদের পজিটিভ রেটা বেরোচ্ছে, সেই পজিটিভ রেটা যেমন ইলেকট্রনগুলো বেরোচ্ছিল, প্রত্যেকটা চার্জ কত ছিল, প্রত্যেকটা চার্জ ছিল 1.6 × 10⁻⁻, ইলেকট্রন। যখন ইলেকট্রনগুলো নিয়ে কথা হচ্ছিল তখন ভর মানে চার্জটা হচ্ছিল 1.6 × 10⁻19 কুলম, বা 4.8 × 10⁻10 ESU। ঠিক আছে, এবার যখন অ্যানোডটা ক্যালকুলেশন করা হচ্ছে, মানে অ্যানোড রেটা প্রত্যেকটা কণার যখন আমি চার্জটাকে ক্যালকুলেশন করছি তখন দেখতে পাচ্ছি যে যদি হাইড্রোজেন গ্যাস নেওয়া হয় তাহলে তাদের প্রত্যেকটা পার্টিকেলের মানে প্রত্যেকটা অ্যাটমের চার্জ এইটাই। কেমন, মানে তার ধরনটা কেমন, তার ধরনটা হচ্ছে পজিটিভ, তার নেচারটা হচ্ছে পজিটিভ। ইলেকট্রনের নেগেটিভ ছিল তাই সে ওই ইলেকট্রিক ফিল্ডের কোন দিকে বাঁকছিল, পজিটিভের দিকে, আর এটা নেগেটিভ ইলেকট্রোডটার দিকে বাঁকছে, মানে নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বাঁকছে, তার মানে এর নেচারটা হচ্ছে পজিটিভ। কিন্তু মানটা কত, তড়িতের মানটা কত, তড়িতের মানটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সাথে সমান। ইলেকট্রনের নেচারের সাথে আলাদা, ইলেকট্রনের নেচার হচ্ছে কি নেগেটিভ, এর নেচার পজিটিভ, কিন্তু চার্জের যে ভ্যালুটা সেটা হচ্ছে কি এটাই, ওর যা ভ্যালু এর সেম ভ্যালু। কিন্তু হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো গ্যাস নিয়ে নিচ্ছি, হিলিয়াম বা অক্সিজেন বা অন্য কিছু, তখন কিন্তু দেখা যাচ্ছে এই চার্জটার হচ্ছে না। তবে এই চার্জটার গুণিতক কি হচ্ছে, পূর্ণ সংখ্যার গুণিতক কি হচ্ছে, মানে হয় এই চার্জটা × 2, এই চার্জটা × 3, এই চার্জটা × 4, মানে এরই পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে। আচ্ছা, বলতে পারবে এরকম কেন হচ্ছে? এক একটা প্রোটন তো এক একটা কণা, তাহলে
এই ভ্যালুটাই তো আসার কথা। এটার সাথে *2 *3 মানে অন্য অন্য গ্যাস নিলে *2 *3 এইরকম কেন আমরা পাচ্ছিলাম? বা অন্য গ্যাস যদি না নিই, অন্য কোনো মেটাল নিই বা অন্য যে কোনো বডি যদি নিই, তাহলে এর পজিটিভ চার্জ মানে এর পজিটিভ চার্জটার সাথে 2 3 এরকম গুণ কেন পাচ্ছিলাম? একটু ভেবে বলো তো। ওকে, এতটা অবধি ক্লিয়ার হয়েছে? তার মানে যদি আমি ইলেকট্রন আর প্রোটনের কম্পেয়ার করে, ইলেকট্রন আর প্রোটনকে যদি আমি কম্পেয়ার করে পড়ি, তাহলে আমরা দেখতে পাবো ইলেকট্রনটা ক্যাথোড রে থেকে বোঝা গেছিল, প্রোটনটাকে অ্যানোড রের সাহায্যে বোঝা গেছে, তাই না? ইলেকট্রনটা E/m রেশিওটা যে গ্যাসটা নেওয়া হচ্ছে ওই কন্টেনারটার ভেতরে, ওই গ্লাস সিস্টেমটার ভেতরে, তার যে কোনো গ্যাস নেওয়া হোক না কেন, কাকে নেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না, অর্থাৎ গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে না। কিন্তু প্রোটনের ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রে গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে না, কিন্তু প্রোটনটার ক্ষেত্রে গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করছিল। প্রশ্নটা হচ্ছে এটাই, কেন করছে? কেন চার্জটা তার পূর্ণ সংখ্যার সরল গুণিতকে আসছে প্রোটনের ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রে তো আসছে না, প্রত্যেকটা ইলেকট্রন ফিক্সড। তোমরা যদি মোটামুটি পরমাণু সম্পর্কে যদি আগের থেকে কোনো কনসেপ্ট থেকে থাকে, তাহলে তোমরা এইটুকু জানতে পারবে, মানে এইটুকু মনে আছে যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে আর নিউক্লিয়াসের বাইরে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। এইটুকু তো জানো, আমরা পড়বো, তবু এটার উত্তরটা দিয়ে দিই, তাই না? তাহলে ইলেকট্রনগুলো কক্ষপথ ছেড়ে তো বেরিয়ে যায়, যখন বেরোবে তখন একটা একটা হিসেবেই বেরোবে, একটা কণা এরকম ভাবে বেরোবে। যখনই একটা কণা বেরোচ্ছে, তখন এই ধরো এই পার্টিকেলটা বেরিয়ে গেল, মনে করো এই সিস্টেমটাতে আমার সাপোজ 11টা ইলেকট্রন আছে। কটা বললাম? 11টা ইলেকট্রন আছে। তাহলে এই যে সার্কেলগুলো, তাতে তাদের নিজেদের বিন্যাস অনুযায়ী 11টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? ভেতরে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকবে, মানে 11টা প্রোটনই আছে। একটা ইলেকট্রন যদি এটা ছেড়ে বেরিয়ে চলে যায়, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা কত রইল? 10। ভেতরে প্রোটনের সংখ্যা কত আছে? 11। তাহলে 10টা নেগেটিভ চার্জ ইলেকট্রনের জন্য আর 11টা পজিটিভ চার্জ প্রোটনের জন্য। তাহলে বলো তো ওভারঅল এই সিস্টেমটাতে চার্জ এখন কত রইল? +1, তাই না? তার মানে +1, এই পজিটিভ চার্জটা বেরিয়ে যাচ্ছে না, ইলেকট্রন যেমন নেগেটিভ চার্জ সে বেরিয়ে যাচ্ছে, ছিটকে অ্যাটমটার থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই অ্যাটমটার থেকে তো ছিটকে বেরোচ্ছে না, পুরো অ্যাটমটা নিয়েই আমাদের কথা হচ্ছে। ওই যে গ্যাসিয়াস সিস্টেমটা, এখানে যদি হাইড্রোজেন গ্যাস না নিয়ে অন্য কিছু নিতাম, তো ওই সিস্টেমটার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, ইলেকট্রন নিজে নেগেটিভ, কিন্তু সিস্টেমটা নিজে কি? সিস্টেমটা পুরো সিস্টেমটা পজিটিভ হয়ে গেছে। এবার এই সিস্টেমটা থেকে যদি 2টো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে 2 পজিটিভ হবে। যদি 3টে ইলেকট্রন বেরিয়ে যায়, তখন 3 পজিটিভ হবে। তাহলে একটা প্রোটনের চার্জ কত? ওই ইলেকট্রনের চার্জের সাথে সমান। কিন্তু আমি তো অ্যানালিসিস করব এই সিস্টেমটাই, তাই না? এই কণাটাকে নিয়ে আমি কাজ করছি। তাহলে এই কণাটার এখন চার্জ কত হয়ে গেছে? 2+। তার মানে একটা প্রোটনের চার্জ ইনটু 2, বা এটা যদি 3+ হয়, তাহলে একটা প্রোটনের চার্জ ইনটু 3। এইভাবেই তো আমি খুঁজে পাবো। ওরা হচ্ছে একটা টিনি পার্টিকেল। আগের দিনই বললাম যে প্রত্যেকটা অ্যাটম এতটাই ছোট যে তাদেরকে খালি চোখে তো দূরের কথা, শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও আমরা দেখতে পাই না, তাই না? যখন আমি তাদেরকে নিয়ে কোনো গবেষণা করছি, তখন কি বোঝা সম্ভব যে এটা ওই অ্যাটমটা, পুরো অ্যাটমটাই পজিটিভ চার্জ হয়েছে নাকি পজিটিভ চার্জটা ছিটকে বেরোচ্ছে? এটা তো বোঝা যাচ্ছিল না। সেই জন্যই ওটাকে অ্যানোড রে, এটাকে ক্যাথোড রে আমরা বলে আসছিলাম। পরে নানান রকম গবেষণা করে নানান রকম ভাবে এটা সিদ্ধান্তে আসা গেল যে না, ক্যাথোড রেটা আসলে প্রত্যেকটা পার্টিকেল দিয়ে তৈরি, এবং তারা ইলেকট্রন, তারা কণা, এবং যেটা প্রোটন তারা আসলে নিউক্লিয়াসের ভেতর থেকে এটা পরে হয়েছিল, এবং সেটা তাহলে ওই গ্যাসটার উপর নিশ্চয়ই ডিপেন্ড করছে, এর E/m রেশিওটা। ক্লিয়ার হয়েছে? কিন্তু এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেল যে E/m রেশিও গ্যাসটার উপর ডিপেন্ড করলেও যে চার্জটা হচ্ছে সেটা এই মানটারই পূর্ণ সংখ্যার গুণিতক, তাই না? অর্থাৎ এই মানটা *2, এই মানটা *3, এই মানটা *4, আর এই মানটা *1 প্রোটিয়াম নিলে। যেহেতু হাইড্রোজেন গ্যাস নিয়ে কথা বলা হয়েছিল, তাই এই অ্যানোড রেটার নাম দেওয়া হয়ে গেল প্রোটন। প্রথমে দেওয়া হলো ক্যানাল রে, তারপর অ্যানোড রে, তারপর দেওয়া হলো প্রোটন।
ক্লিয়ার হয়েছে? তাহলে প্রোটন সম্পর্কে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। প্রোটনের তাহলে মাস কত আমরা এখানে লিখে নিই। প্রোটনের মাস হচ্ছে, তাহলে প্রোটন সম্পর্কে এখানে ডেটাটা তাহলে লিখে নিতে হবে না। 1920-তে আমাদের রাদারফোর্ড, তাই তো, রাদারফোর্ড তিনি আবিষ্কার করেছিলেন। তার চার্জ কত? তার চার্জ ইলেকট্রনের সাথে সমান, ইলেকট্রনের চার্জের সাথে সমান না 4.8 × 10⁻⁻10 ESU। নেচারটা হচ্ছে কি পজিটিভ, প্রোটনের নেচারটা কি পজিটিভ, ইলেকট্রনের নেচারটা কি না নেগেটিভ, ইলেকট্রনের নেগেটিভ, প্রোটনের হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে সিজিএস ইউনিটে। এসআইতে কত না, এসআইতে হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, তাই না? আচ্ছা, এটার মাস কত? প্রোটনের মাস কত না, প্রোটনের মাস ওই 1 AMU এর এই মানটার সাথে সমান 1.66 × 10⁻24 গ্রাম। দেখো এটা মনে থাকবে, 1.66 × 10⁻24 গ্রাম তো মনে আছেই। যদি মাস অফ ইলেকট্রন তোমরা মনে রাখো 9.11 × এটা, তো মনে রাখবে এটা 28 আছে না 24 আছে, 4-এর ডিফারেন্স অবশ্যই মনে রাখবে, গুলাবে না কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা এই কথাটা তো বুঝতে পারলাম যে ইলেকট্রনটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আছে, প্রত্যেকটা মানে পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, মানে ইলেকট্রন পরমাণুর একটা মূল উপাদান। সেই রকম যেহেতু যা খুশি গ্যাস নিই, যাই মানে মেটাল নিই, যা নিই না কেন, তার মধ্যে থেকে যখন পজিটিভ চার্জ পার্টিকেল বেরোচ্ছে তার E/m রেশিওটা চেঞ্জ হচ্ছে ঠিকই, মানে নেচারের ওপর, পার্টিকেলটার নেচারের ওপর E/m রেশিওটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এর ভ্যালুটা ওই মানটার সঙ্গে সরল গুণিতকে আসছে। এটা দেখেও আমরা বুঝতে পারছি যে পজিটিভ পার্টিকেলটা আছে সেটা প্রত্যেকটা অ্যাটমের জন্য ফিক্সড, মানে এই জিনিসটাও প্রত্যেকটা অ্যাটমের মধ্যে আছে। তার মানে ইলেকট্রনটা যেমন অ্যাটমের একটা মূল উপাদান, তেমনি প্রোটনটাও অ্যাটমের একটা মূল উপাদান। তাহলে ইলেকট্রন আর প্রোটন এই দুটো জিনিসকে এইভাবে খুঁজে পাওয়া গেল। বোঝা গেছে? প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে অ্যাটমটা হচ্ছে কি একটা নিউট্রাল, এবং এখানে যেহেতু ওই ফ্যারাডের কথা শুনে যেহেতু বোঝা গেল যে এখানে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল আছে, তার মানে সেখানে অবশ্যই একটা পজিটিভ চার্জ পার্টিকেল আছে। এইবার আমি বলছি যে অ্যাটমের মূল উপাদান ইলেকট্রন প্রোটন তো পাওয়া গেল, ঠিক আছে, কিন্তু নিউট্রনটাকে তাহলে কিভাবে খুঁজে পাওয়া গেল? নিউট্রনটাকে খুঁজে পাওয়া গেল এইভাবে যে দেখার এইটুকু বোঝা যাচ্ছিল যে এক একটা ইলেকট্রনের চার্জ মাস তো বোঝা গেল, ঠিক আছে, তাহলে এক একটা পরমাণুর ভর কত, এক একটা পরমাণুর মাস কত, মাস অফ অ্যাটম কত। তাহলে মাস অফ দেখা গেল যে মানে এটা দেখতে পাওয়া যায়, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ইলেকট্রনের মাস প্রোটনের মাসের কত গুণ না, মাস অফ প্রোটন ইজ ইকুয়াল টু 1837 ইন্টু মাস অফ ইলেকট্রন। একটু আগে দেখলাম, তার মানে ইলেকট্রনের ভরটা প্রায় নেগলিজিবল। মনে করো একটা মশার কাছে একটা হাতি, কার মাসটা তুমি ধরবে? ধরো আমি বলছি তোমাকে মশা আর হাতির ওজন ক্যালকুলেশন করে তুমি আমাকে বলো টোটাল। তাহলে তুমি প্রথমে মশার ওজন বের করলে, তারপর হাতির ওজন বের করলে, দুটো ক্যালকুলেশন করে তুমি কি দেখবে? তুমি দেখবে যে হাতির ওজন যা, মানে মশার ওজন তো ধর্তব্যের মধ্যে থাকবেই না, শুধু হাতির ওজনটা নিলেই হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি হাতির ওজন ইন্টু মশার ওজন। এখানে তার কাছে কি এমন কিছুই না, তার মানে ইলেকট্রনের যে মাস সেটাকে আমি নেগলেক্ট করে দিচ্ছি। আমরা ভেবেই নিচ্ছি যে ইলেকট্রনের মাস 0, প্রায় 0, ঠিক আছে, এই ভ্যালুটাকে আমরা প্রায় নেগলেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এখানে প্রোটনের মাসটাকে নিয়ে, তাহলে একটা অ্যাটমের যখন মাস আমরা ক্যালকুলেশন করব তখন প্রোটনের মাসটা নিয়ে কথা বললেই হচ্ছে। তাহলে এবার দেখা যাচ্ছে যে একটা অ্যাটমের তাহলে মাস কত? মনে করো একটা অ্যাটমের মধ্যে 15টা প্রোটন আছে, তাহলে 15টা প্রোটনের ভর কত না, এক একটা প্রোটনের ভর হচ্ছে কি আমার, প্রোটনের ভর কত না 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে ওই অ্যাটমটার ভর কত না, অ্যাটমটা 15টা প্রোটন নিয়ে তৈরি, তাহলে ইন্টু 15, তাহলে নিশ্চয়ই এটাই হচ্ছে গিয়ে তার ওই অ্যাটমটার মোট ভর। আমি বলছি একটা জায়গার মধ্যে 15টা হাতি আছে, তাহলে ওই জায়গাটার মোট ভর কত না, এক একটা হাতির ভর ইন্টু 15। তোমরা তো তাই করবে, 15টা হাতি আর 15টা মশা আছে, মশার ভরগুলোকে বাদ দেবে, 15টা হাতির ভর ক্যালকুলেশন করে বলবে যে ম্যাম এই জায়গাটার মোট ভর হচ্ছে 15টা হাতির ভর, তাই না? এবার দেখা যাচ্ছে যে ওই জায়গাটার মোট ভর কত বেরোচ্ছে না, 15টা হাতির ভর তো বোঝা গেল, কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটার ভর বেরোচ্ছে 30টা হাতির সঙ্গে সমান। আমার ক্যালকুলেশন করে বেরোচ্ছে 15টা প্রোটন,
তাহলে 30 মানে আরো 15টা কোথা থেকে এলো? এখানেই একটা প্রশ্ন আসছে, প্রশ্ন চিহ্ন চলে আসছে যে তাহলে অ্যাটমটা নিউট্রাল, সেখানে যতগুলো নেগেটিভ চার্জ পার্টিকেল আছে ততগুলোই পজিটিভ চার্জ পার্টিকেল আছে, ইলেকট্রনের ভর প্রায় 0 ও আরো 15টা হাতির ভর দিতে পারবে না, তাই না? 15টা মশা কি 15টা হাতির ভর দিতে পারে? কখনোই নয়। তাহলে ইলেকট্রন তো অ্যাটমের মাস নির্ধারণ করছে না। অ্যাটমের মাস নির্ধারণ করার জন্য একটা বড়সড় মানুষকে আমি পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে প্রোটন। তাহলে প্রোটনের মাসের সাথে তবু কেন সমান হচ্ছে না? তবু অ্যাটমের ভরটা কেন মোট প্রোটনের চাইতে বেশি হয়ে যাচ্ছে? মানে অ্যাটমের ভরটা মোট প্রোটনের চাইতে বেশি হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই তাহলে অ্যাটমটাকে ভারী করার জন্য আরো কোনো পার্টিকেল আছে যার কোনো চার্জ নেই। কেননা চার্জ থাকলে আমরা চার্জের যা যা এক্সপেরিমেন্ট করেছিলাম তাতে বেরিয়ে যেত। তাহলে নিশ্চয়ই এখানে এমন কিছু কণা আছে যাদের মধ্যে চার্জ নেই। এই ক্যালকুলেশনটা মানে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন স্যাডউইক। ঠিক আছে, স্যাডউইক কি করেছিলেন বলছি। এরপর 1932 সাল, 1930 সাল, ঠিক আছে, 1930 সাল বুথ এবং বেকার বলে দুজন সায়েন্টিস্ট, তারা কি করলেন না বেরিলিয়াম 49 এই যে আইসোটোপটা, বেরিলিয়ামের আইসোটোপ, এটার মধ্যে দিয়ে এটাকে একটা কণা দ্বারা আঘাত করছেন। কণাটার ভর প্রোটনের ভরের প্রায় 4 গুণ। কণাটার ভর প্রোটনের ভরের প্রায় 4 গুণ। তার মানে এটা প্রোটন মানে হাইড্রোজেন নয়, এটা হচ্ছে গিয়ে অন্য একটা অ্যাটম, তার ভর হাইড্রোজেনের ভরের প্রায় 4 গুণ, এবং এর চার্জ এক একটা প্রোটনের ডবল। ঠিক আছে, এর চার্জ হচ্ছে এক একটা ডবল, মানে প্রোটনের ডবল। ঠিক আছে, এইরকম একটা পার্টিকেল যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিলিয়াম, এখন আমরা এটাকে চিনি, এইটা দ্বারা বেরিলিয়ামকে আঘাত করছেন। তাহলে হিলিয়াম তীব্র বেগে আসছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আলফা কণা। ঠিক আছে, আলফা পার্টিকেল, মানে তিনি আলফা পার্টিকেল দ্বারা বেরিলিয়ামকে আঘাত করছেন। তাহলে বেরিলিয়ামকে আঘাত করলে তিনি দেখতে পাচ্ছেন যে এখানে বেরিলিয়ামের এক্সিস্টেন্সটা পুরো নষ্ট হয়ে গেল, এটা একটা অন্য নতুন একটা অ্যাটমে কনভার্ট হয়ে গেছে, এবং এখান থেকে কিছু পার্টিকেল বেরিয়ে যাচ্ছে যে পার্টিকেলগুলো নিজস্ব কোনো চার্জ নেই। কিছু পার্টিকেল বেরোচ্ছে যাদের নিজেদের কোনো চার্জ নেই। সেটা কি না, সেটাই হচ্ছে আমাদের নিউট্রন N01। এদের কোনো চার্জ নেই বলে এখানে 0 লিখলাম। আর এর মাসটা, যে পার্টিকেলগুলো বেরোচ্ছে প্রত্যেকটার মাস দেখা যায় প্রোটনের মাসের সাথে সমান, মানে 1.66 প্রায় সমান, 1.66 × 10⁻24 গ্রাম। মানে এখানে যে এদেরই নাম হচ্ছে নিউট্রন, এরা চার্জে নিউট্রাল, চার্জে হচ্ছে কি এরা নিউট্রাল। 1930 সালে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, এই এক্সপেরিমেন্টটা চলছে 1932 সাল পর্যন্ত। এটা কমপ্লিট করছেন বিজ্ঞানী স্যাডউইক। ঠিক আছে, বিজ্ঞানী স্যাডউইক 1932 সালে এই পার্টিকেলগুলোর নাম রাখছেন নিউট্রন, এবং এটার পুরো এক্সপ্লেনেশনটা দিচ্ছেন, নিউট্রন সম্পর্কে সমস্ত কিছু বলছেন। তিনি বলছেন এরা হচ্ছে গিয়ে আসলে নিউট্রাল, এদের কোনো চার্জ নেই। ঠিক আছে, এবং এদের প্রত্যেকটার ভর হচ্ছে গিয়ে প্রোটনের ভরের সাথে সমান, মানে মাস অফ প্রোটন ইজ ইকুয়াল টু মাস অফ নিউট্রন। ভ্যালুটা কত? 1.66 × 10⁻24 গ্রাম। ক্লিয়ার? এইভাবে নিউট্রনটাকে আবিষ্কার করা হলো। আচ্ছা, বলতে পারবে এইখানে যে তাহলে যে অ্যাটমটা তৈরি হলো সেটা কে? সেটা হচ্ছে গিয়ে কার্বন 612। কিভাবে? আমরা তো ক্যালকুলেশন করেছিলাম না, রাসায়নিক গণনা পড়েছিলাম। রাসায়নিক গণনাতে আমরা পড়েছিলাম কনজারভেশন অফ মাস। এটা যখন পড়ছি কি বললাম যে লেফট সাইডের টোটাল মাস রাইট সাইডের টোটাল মাসের সাথে সমান হবে। ঠিক আছে, দেখো এখানে সমান হয় কিনা। এখানে দেখো তো নিচে, এই যে নিচে যেগুলো লিখি আমরা অ্যাটমিক নাম্বার পড়েছিলাম, এখানে মোট পরমাণুর সংখ্যা কটা? বেরিলিয়ামের আছে 4, হিলিয়ামের আছে 2, মানে 6। দেখো তো এখানে 6 হচ্ছে কিনা, এটা তো 0 আর এটা 6 হয়েছে, মানে টোটাল নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রন ফিক্সড আছে। হলো ওপরে মাস নাম্বার, তাই তো? হিলিয়ামের মাস কত বললাম? 4 বললাম না, এক একটা প্রোটনের প্রায় 4 গুণ, তাহলে 4 9 আর 4 13, এখানে 12 আর একে 13 মিলেছে। এখানে ওপরটা হচ্ছে গিয়ে 13, এখানেও মাস, টোটাল মাস কাউন্টিংটা কত হচ্ছে না 13।
তাহলে ক্লিয়ার হলো। তাহলে এখানেও আমাদের ভয়ের যে নিত্যতা সূত্র সেটা এখানেও প্রযোজ্য হচ্ছে। তাহলে এই ঘটনা মানে এই এক্সপেরিমেন্টটা প্রথম শুরু করেছিলেন কে? বুথ এবং বেকার, এবং শেষ করেছিলেন স্যাডউইক। ওকে, তাহলে নিউট্রনের আবিষ্কর্তা হিসেবে আমরা কাদের নাম বলবো? স্যাডউইকের নাম বলবো। ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছেন জে জে থমসন, এবং রাদারফোর্ড হচ্ছেন গিয়ে প্রোটনের আবিষ্কর্তা, যদিও পুরো কাজটা করেছিলেন গোল্ডস্টেইন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রসঙ্গে আমি বলি, দেখো এই যে পুরো এক্সপেরিমেন্টটা ডাল্টন থেকে শুরু হয়েছে, সেই অ্যাটমের খোঁজ, ঠিক আছে, 1808 সাল থেকে, তাই না? সেখান থেকে শুরু করে পুরো নিউট্রন অবধি চলে এলো, মানে একটা অ্যাটমের ভেতরে মাত্র 3টে স্থায়ী কণাকে খুঁজে পেতে কত বছর সময় লাগলো? 1808 থেকে 1932। একটা দীর্ঘ লম্বা পথ। 1932 মানে কি? 1920 সালে প্রোটন, 1919 আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপর 1920, এই তো কিছুদিন আগে, মাত্র 100 বছর, তাই না? এখন কত চলছে? 21, 100 বছর আগে তার ঘটনা, 1932। তারপরে আমাদের এখন সায়েন্স কতটা ডেভেলপ করে গেছে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। স্টে টিউনড।